ভোট আপনি যাকেই দিন না কেন আপনার ভোট কি সত্যিই অন্য কারোর কাছে চলে যেতে পারে? মানে ইভিএম মেশিন কি আসলেই হ্যাক করা সম্ভব? অভিযোগটা কিন্তু নতুন নয়। প্রায় প্রত্যেকটা নির্বাচনের পরেই এই একটা কথা বারবার সামনে আসে যে ইভিএম তো আগে থেকেই সেট করা ছিল। বিশেষ করে যারা হারে তাদের অনেকেই দাবি করে যে ভোট দিয়ে তো কোনো লাভ নেই, শেষ পর্যন্ত কে জিতবে সেটা আগেই ঠিক ছিল। भी वो बटन दबाओ वोट बीजेपी को जाता है। राजा की आत्मा ईवीएम में है। जिस मशीन में चिप लगी है हैक होने की संभावना उसमें रहती है। के देश में बैलेट से वोट क्यों नहीं? শুধু তাই নয়, ভোট এলেই ইভিএম নিয়ে রীতিমতো আলোচনা শুরু হয়ে যায়। টিভি ডিবেট থেকে শুরু করে চায়ের দোকান পর্যন্ত। কেউ বলে ভোট চুরি হয়েছে, আবার কেউ বলে পুরো সিস্টেমটাই ম্যানিপুলেটেড। ফলে খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন তৈরি হয়, ইভিএম মেশিন কি সত্যিই হ্যাক করা যায়, নাকি এই পুরো বিষয়টা শুধুই একটা গুঞ্জন? আজকের এই ভিডিওটাতে আমরা ফ্যাক্টস এবং লজিক দিয়ে খুব সহজভাবে বুঝবো ইভিএম মেশিন আসলে কিভাবে কাজ করে, এর সিকিউরিটি সিস্টেম বা নিরাপত্তা ব্যবস্থা কতখানি শক্তিশালী, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কি সত্যিই হ্যাক করা সম্ভব নাকি বাস্তবে বিষয়টা একেবারেই আলাদা? এই পুরো সত্যিটা পরিষ্কারভাবে জানতে ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, ভিডিওটাকে একটা লাইক করে দিন। আর জাতীয় এবং আন্তর্জাতিক জটিল সব বিষয়গুলোকে সহজভাবে বুঝতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই লাইক এবং সাবস্ক্রাইব করার বিষয়টা আপনাদের কাছে ফ্রি হলেও আমাদের চ্যানেলের গ্রোথের জন্য এটা ভীষণ রকমের জরুরি। সো আই রিকোয়েস্ট ইউ টু প্লিজ লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। লেটস স্টার্ট। দেখুন, ভারতের মোট ভোটারের সংখ্যা প্রায় 90 থেকে 92 কোটি। এত মানুষের ভোট যদি কাগজের ব্যালট দিয়ে নেওয়া হতো তাহলে কত বিপুল পরিমাণে কাগজ লাগতো সেটা নিশ্চয়ই আন্দাজ করতে পাচ্ছেন। ফলে এর জন্য প্রচুর গাছ কাটতে হতো, যা পরিবেশের জন্য খুবই ক্ষতিকর হতো। তার উপরে আমাদের দেশে প্রায় সবসময় কোথাও না কোথাও ভোট লেগেই থাকে। সেক্ষেত্রে বারবার এত পরিমাণ ব্যালট পেপার ব্যবহার করাটা সত্যিই বড় একটা সমস্যা হয়ে দাঁড়াতো। আর এই কারণেই মূলত ইভিএম মেশিন চালু করা হয়, যাতে ভোট প্রক্রিয়া সহজ হয় এবং পরিবেশও রক্ষা পায়। তবে ইভিএম মেশিন চালু করার পর থেকেই এর স্বচ্ছতা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠতে শুরু করে। শুধু সাধারণ আলোচনা নয়, এই বিষয়টা একাধিকবার আদালত পর্যন্ত গড়িয়েছে। আর তাই ইভিএমে ভোট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করতে 2014 সাল থেকে ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট নামে একটা মেশিনকে যুক্ত করা হয়েছে। এই ভিভিপ্যাট এমন একটা মেশিন যেটা আপনার ভোটটা ঠিক জায়গায় পড়লো কিনা সেটা চোখে দেখিয়ে দেয়। আপনি ইভিএমে যাকে ভোট দেন, ভিভিপ্যাট মেশিন প্রায় 7 সেকেন্ডের জন্য সেই দলের প্রতীককে দেখায় এবং আপনি সেটা সচক্ষে দেখেন। এরপর সেই তথ্যটা একটা ছোট কাগজের টুকরো হিসাবে মেশিনের ভেতরে সিল করা বাক্সে জমা হয়ে যায়। এর ফলে আপনি নিজেই বুঝতে পারেন আপনার ভোট ঠিক কোন জায়গায় পড়েছে, ঠিক জায়গায় পড়েছে কিনা। মানে এক ধরনের ডাবল চেকিং হয়ে যায় আর কি। আবার যদি কেউ ইভিএম নিয়ে সন্দেহ করে এবং বিষয়টা আদালত পর্যন্ত গড়ায়, তখন এই ভিভিপ্যাটের কাগজগুলো গুনে আবার মিলিয়ে দেখা হয়। এতে আরও একবার যাচাই করার সুযোগ পাওয়া যায়। আশা করি বিষয়টা বুঝলেন। এখন ভোটের সময় মোট 3টে মেশিন ব্যবহার করা হয়: কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট। কন্ট্রোল ইউনিটটা থাকে ভোট কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ওপরে। তিনি প্রতিটা ভোটারকে আলাদা করে সিগন্যাল দেন যাতে একজন ভোটার শুধুমাত্র একবারই ভোট দিতে পারে। ফলে কেউ একাধিকবার কিন্তু ভোট দিতে পারে না। তারপরে ভোটার ইভিএম এর ব্যালটে বোতাম টিপে ভোট দেন আর সঙ্গে সঙ্গে ভিভিপ্যাটে সেই ভোটের প্রতীক দেখিয়ে দেয় এবং তার কাগজের প্রমাণ ভিভিপ্যাটের নিজের ভেতরেই জমা রাখে। এভাবেই পুরো প্রক্রিয়াটা আরও স্বচ্ছ এবং নিরাপদ করা হয়েছে। যাই হোক, কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট এই 3টি মেশিন একে অপরের সঙ্গে সরাসরি যুক্ত থাকে। এর বাইরে অন্য কোনো ডিভাইস জোড়ার কোনো সুযোগ নেই, আর বাস্তবে সেটা করাও হয় না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মেশিনগুলোতে কোনো ধরনের ইন্টারনেট বা ওয়াইফাই সংযোগ থাকে না। তাই বাইরে থেকে বসে এগুলোকে হ্যাকিং বা কারসাজি করার কোনো সুযোগই কার্যত নেই। এখানে আরও একটা বিষয় মনে রাখা দরকার, এই মেশিনগুলো সম্পূর্ণভাবে ভারতেরই তৈরি। এগুলো বানায় ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এবং ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। মেশিনগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যদি কেউ কোনোভাবে কারচুপি করার চেষ্টাও করে
তাহলেও সেটা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আশা করি পুরো প্রক্রিয়াটা পরিষ্কারভাবে আপনাদের বুঝিয়ে বলতে পারলাম। এবার চলুন সহজভাবে বুঝে নেওয়া যাক যে নির্বাচনের সময় পুরো প্রক্রিয়াটা কিভাবে চলে এবং এই মেশিনগুলো কিভাবে ব্যবহার করা হয়। দেখুন, ইভিএম মেশিনগুলো তৈরি এবং সরবরাহের দায়িত্বে থাকে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের মতো সংস্থার ওপরে। নির্বাচন ঘোষণা হওয়ার পর সারা দেশে যেখানে যেখানে ভোট হবে সেখানে এই মেশিনগুলোকে পাঠানো শুরু হয়। প্রথমে মেশিনগুলো জেলার স্ট্রং রুমে রাখা হয়। এই স্ট্রং রুমগুলোতে খুব কড়া নিরাপত্তা থাকে। 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরা চলে এবং নিরাপত্তারক্ষীরা সব সময় পাহারা দেয়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মেশিনগুলো কোন বুথে যাবে তা আগে থেকে কিন্তু ঠিক করা থাকে না। কম্পিউটারের মাধ্যমে র্যান্ডমভাবে ঠিক করা হয় কোন মেশিন কোথায় যাবে। এতে করে কোনো রকমের আগাম কারসাজির সুযোগ কিন্তু একেবারেই থাকে না। স্ট্রং রুমে মেশিন রাখার সময় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত থাকেন। তাদের সামনেই নির্বাচন কমিশনের কর্মকর্তারা মেশিনগুলোকে সিল করে তালাবন্ধ করে রাখেন। একবার সিল হয়ে গেলে সেই স্ট্রং রুম আর খোলা হয় না, আর 24 ঘন্টা তার ভিডিও রেকর্ডিং চলতেই থাকে। যে কোনো দলের প্রতিনিধি চাইলে সেই ফুটেজ যে কোনো সময় দেখতে পারে। এরপর ভোটের দিন যত কাছে আসে মেশিনগুলো জেলা স্ট্রং রুম থেকে সংশ্লিষ্ট বিধানসভা এলাকার স্ট্রং রুমে নিয়ে যাওয়া হয়। সেখানেও একই রকমের কড়া নিরাপত্তাকে বজায় রাখা হয়। সবশেষে সেখান থেকে মেশিনগুলোকে পোলিং স্টেশন বা বুথে পৌঁছে দেওয়া হয়, যেখানে আপনি গিয়ে ভোট দেন। পুরো পথেই এই মেশিনগুলোকে কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয় যাতে কোনো ধরনের সমস্যা না হয়। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যেকটা ইভিএম মেশিনের একটা করে ইউনিক আইডি নাম্বার থাকে বা পরিচয় নম্বর থাকে। এই নম্বরের মাধ্যমেই নির্দিষ্ট মেশিনকে নির্দিষ্ট ভোট কেন্দ্রের সঙ্গে যুক্ত করা হয়। যখন মেশিনগুলো বুথে পৌঁছয় তখন ওই বুথের দায়িত্বে থাকা কর্মকর্তা বা অফিসার এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা মিলে এই আইডি নম্বরগুলোকে ভালো করে মিলিয়ে দেখেন। তারা এগুলো লিখেও রাখেন। যদি কোনো ধরনের গড়মিল ধরা পড়ে তাহলে সেই বুথের ভোট গ্রহণ বন্ধ রাখা হয় বা বাতিলও করা হতে পারে। এখানে আরেকটা বাস্তব বিষয়ও আছে। ভোটের সময় রাজনৈতিক দলের এজেন্টরাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা বুথের ভেতরে বসে পুরো প্রক্রিয়াটার উপরে সরাসরি নজর রাখেন। তারা খেয়াল করেন সঠিক ভোটারই নিজের ভোট দিচ্ছে কিনা। যদি কেউ অন্য কারোর হয়ে ভোট দিতে আসে তারা কিন্তু অনায়াসেই সেটা ধরে ফেলেন এবং বাধা দেন। অর্থাৎ পুরো ভোট প্রক্রিয়াটা শুধু মেশিনের উপরে নির্ভর করে না, এর সঙ্গে মানুষের পর্যবেক্ষণও কিন্তু যুক্ত থাকে যাতে প্রক্রিয়াটা যতটা সম্ভব স্বচ্ছ এবং সঠিক রাখা যায়। তাছাড়া ভোট শুরু হওয়ার আগে আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ থাকে যেটাকে বলে মক পোল। মানে বুথের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার সব রাজনৈতিক দলের এজেন্টদেরকে ডাকেন এবং তাদের সামনে আবার ইভিএম মেশিনটা চেক করা হয়। ইভিএমে যে তথ্য দেখাচ্ছে সেটার সঙ্গে ভিভিপ্যাটের তথ্যকে মিলিয়ে দেখা হয়। সব কিছু ঠিক আছে বলে যখন সমস্ত দলের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তা সম্মতি দেন তখনই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়। এই সময় যদি ইভিএম বা ভিভিপ্যাটের মধ্যে কোনো রকমের অমিল ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গেই কিন্তু সেই বুথের ভোট বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ পুরো প্রক্রিয়ায় একাধিক যাচাই বাছাই করার সুযোগ থাকে যাতে কোনো রকমের ভুল বা গড়মিল না হয়। তবে এখানে একটা কথা বলে রাখা দরকার, এই নিরাপত্তা ব্যবস্থার কারণে বাইরে থেকে সহজে ইভিএম হ্যাক করাটাও কিন্তু সম্ভব নয়। অবশ্য অনেকের মনে প্রশ্ন থাকে মেশিন তৈরি করার সময় যদি কেউ ইচ্ছে করে কিছু সমস্যা সেখানে রেখে দেয়, এই সম্ভাবনাটাকেও মাথায় রেখে মেশিনগুলোকে এলোমেলোভাবে বেছে নিয়ে অনেকবার পরীক্ষা করা হয়। হাজার হাজার ট্রায়াল ভোট দিয়ে দেখা হয় মেশিনগুলো ঠিকভাবে কাজ করছে কিনা, তারপরেই সেগুলোকে ভোটের জন্য ব্যবহার করা হয়। আর এই পুরো পরীক্ষার রেকর্ড সংরক্ষণ করেও রাখা হয় যাতে যে কেউ সেটা দেখতে পারে। তাই মোটের ওপরে বলা যায় যে সাধারণভাবে ইভিএম মেশিন হ্যাক করা যায় না। তবে একটা অভিযোগ প্রায়ই শোনা যায় যে ধরুন আপনি একটা ভোট দিলেন আর কোনো একটা বিশেষ দলের জন্য দুটো ভোট পড়ে গেল। এই ক্ষেত্রে একটা বিষয় পরিষ্কার রাখা দরকার যে ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাটের হিসেব না মিললে সঙ্গে সঙ্গে সেই বুথে সমস্যা ধরা পড়ে যাবে। তখন দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ভোট বন্ধ করে দিতে পারেন বা প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে পারেন। আবার কেউ
কেউ বলেন যে আসল কারচুপি নাকি হয় ভোট শেষ হওয়ার পরে, কিন্তু বাস্তবে ভোট শেষ হওয়ার পর প্রিজাইডিং অফিসার সব রাজনৈতিক দলের এজেন্টদেরকে ডাকেন, তাদের সামনে মোট কতগুলো ভোট পড়েছে সেটা নোট করানো হয়, তারপরে মেশিনকে সিল করে দেওয়া হয়। ফলে পরে যদি কেউ কোনো ধরনের কারচুপি করার চেষ্টাও করে তাহলে সেই তথ্য এজেন্টদের নোটের সঙ্গে মিলিয়ে খুব সহজেই কিন্তু ধরা পড়ে যাবে। অর্থাৎ পুরো প্রক্রিয়ায় একাধিক স্তরে নজরদারি ও যাচাই থাকার কারণে কারচুপির কিন্তু তেমন কোনো সুযোগই থাকে না। তাছাড়া ভোট শুরু হওয়ার সময়ও একটা নির্দিষ্ট নিয়ম মানা হয়। বুথের প্রিজাইডিং অফিসার নিজে স্টার্ট বটম চাপেন, তারপরেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়। আবার ভোট শেষ হলে তিনি ক্লোজ বটম চাপেন, আর তাতেই ভোট প্রক্রিয়া শেষ হয়ে যায়। এই যে শুরু এবং শেষ দুটো সময়ই কিন্তু ঠিকভাবে নোট করে রাখা হয়। শুধু তাই নয়, এই নোট করে রাখার সময় সমস্ত রাজনৈতিক দলের এজেন্টদেরকেও দেওয়া হয়। ফলে প্রত্যেক প্রার্থী বা তাদের প্রতিনিধিদের কাছে এই সময়ের হিসেবটাও কিন্তু থাকে। এখন যদি পরে কেউ কোনো রকম কারচুপির চেষ্টা করে তাহলে এই সময়ের হিসেব দিয়েই কিন্তু সেটা অনায়াসেই ধরা পড়ে যাবে, কারণ কখন ভোট শুরু হয়েছে আর কখন শেষ হয়েছে সব কিছুই কিন্তু আগেই নথিভুক্ত ছিল, আগে যেটা বললাম। এরপরেও ভোট শেষ হলে ইভিএম মেশিনগুলোকে কড়া নিরাপত্তার মধ্যে আবার স্ট্রং রুমে নিয়ে যাওয়া হয়, সেখানে মেশিনগুলোকে সিল করে রাখা হয়। স্ট্রং রুমে 24 ঘন্টা নজরদারি চলে, লাইভ ভিডিও দেখানো হয় বাইরের পর্দায়। বাইরে থাকা স্ক্রিনে রাজনৈতিক দলের প্রতিনিধিরা সব সময় দেখতে পারেন যে ভেতরে কি হচ্ছে। অর্থাৎ ভোট শেষ হওয়ার পরেও মেশিনগুলোর নিরাপত্তা ও নজরদারি পুরোপুরিভাবে বজায় রাখা হয়। ভোটের ফল ঘোষণার দিন স্ট্রং রুমে সব রাজনৈতিক দলের প্রতিনিধি এবং দায়িত্বে থাকা কর্মকর্তাদের সামনে ওই মেশিনটাকে খোলা হয়। তারপরে মেশিনগুলোকে বের করে সবার সামনে প্রয়োজনীয় কাগজপত্র মিলিয়ে দেখা হয়, আর সব ঠিক থাকলে তবেই মেশিন খুলে ভোট গণনা শুরু হয়। এর আগে যদি কোনো দল বা কর্মকর্তা কোনো রকমের গরমিল বা সন্দেহের বিষয় লক্ষ্য করেন তাহলে সেখানেই গণনার প্রক্রিয়াকে থামিয়ে দেওয়া হয়। প্রয়োজনে ভিভিপ্যাটের কাগজের ভোটও গুণে মিলিয়ে দেখা হয়। সেখানে যদি কোনো অমিল পাওয়া যায় তাহলে ফল ঘোষণার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হতে পারে। আশা করি এই অবধি বিষয়টা আপনারা বুঝলেন। এখানে অবশ্য একটা বাস্তব বিষয় হলো, যে দল জেতে তারা সাধারণত ইভিএম নিয়ে কোনো অভিযোগ করে না, কিন্তু যে দল হারে তারা প্রায়ই ইভিএম নিয়ে প্রশ্ন তোলে এবং অসন্তোষ প্রকাশ করে। অনেক সময় হ্যাকিংয়ের মতো অভিযোগও কিন্তু সামনে আসে। মজার বিষয় হচ্ছে, ভারতে এমন কোনো বড় রাজনৈতিক দল নেই যারা কোনো না কোনো সময়ে ইভিএম নিয়ে প্রশ্ন তোলেননি। আবার সেই দলই যখন জিতে যায় তখন তারা কিন্তু সেই বিষয়ে কোনো রকমের কথা বলে না, চুপ করে যায়। অথচ বাস্তবে আমরা দেখি রাস্তাঘাটে, চায়ের দোকানে বা আড্ডায় ইভিএম হ্যাকিং নিয়ে আলোচনা কিন্তু প্রায়ই হয় এবং এখনও হচ্ছে। অনেকেই এটা নিয়ে নানান রকমের কথা বলেন। তবে এর মধ্যে একটা ঘটনা বেশ কিন্তু আলোচনায় উঠে এসেছিল। দিল্লি বিধানসভায় একজন বিধায়ক ইভিএম এর মতো দেখতে একটা মেশিন নিয়ে এসে সবার সামনে সেটাকে হ্যাক করে দেখিয়ে দেন। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, ওটা আসলে আসল ইভিএম ছিল না, সেটা ছিল একটা ডুপ্লিকেট মডেল যা তারা নিজেরাই তৈরি করেছিল। এই ঘটনার পর নির্বাচন কমিশন সব রাজনৈতিক দলকে খোলা চ্যালেঞ্জ দেয়। বলা হয় যে কোনো দল চাইলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে বিশেষজ্ঞ এনে আসল ইভিএম হ্যাক করে দেখাতে পারে। যদি সেটা প্রমাণ করা যায় তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলই এই চ্যালেঞ্জটাকে গ্রহণই করেনি। অর্থাৎ বাস্তবে অনেক অভিযোগ শোনা গেলেও সেগুলোর প্রমাণ করার মতো কোনো নিশ্চিত উদাহরণ এখনও কিন্তু সামনে আসেনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারতের সর্বোচ্চ আদালত মানে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইভিএম এর ব্যবহারের পক্ষে মত দিয়েছেন এবং ভারতের তৈরি এই ইভিএম মেশিন নিয়ে রীতিমতো গর্ব প্রকাশ করেছেন। তাই কেউ যদি ইভিএম নিয়ে প্রশ্ন তোলে তখন তাকে একটা সহজ প্রশ্ন করা যেতে পারে, যদি সত্যিই ইভিএম হ্যাক করা সম্ভব হয় তাহলে কেন নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ নিয়ে সবার সামনে ইভিএম মেশিনটা হ্যাক করে দেখানো হচ্ছে না? কারণ যদি কেউ বাস্তবে এটা প্রমাণ করতে পারে তাহলে
তাহলে সেটা শুধু বড় সাফল্য হবে তাই নয়, সাধারণ মানুষের কাছেও সেই দল রীতিমতো হিরো হয়ে যাবে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, শুধু অভিযোগ কেন, প্রমাণ কোথায়? আশা করি এতক্ষণে পরিষ্কার হয়েছে ইভিএম হ্যাক করা যায় কিনা, কেন হারার পর অনেক রাজনৈতিক দল এই বিষয়টা নিয়ে প্রশ্ন তোলেন এবং কেন এখনো পর্যন্ত সেই খোলা চ্যালেঞ্জ কেউ গ্রহণ করেননি। আশা করি আপনারা নিজেরাই নিজেদের উত্তর পেয়ে গেছেন। এখন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনার কি মনে হয় আমাদের দেশের ইভিএম নিয়ে এই অভিযোগগুলো বারবার কেন ওঠে। আপনার মতে এটা সত্যিই কি হ্যাক হতে পারে নাকি অন্য কোনো কারণ রয়েছে? কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আর এমন জটিল সব বিষয় সহজভাবে বুঝতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই লাইক আর সাবস্ক্রাইব করার ব্যাপারটা আপনাদের কাছে ফ্রি হলেও আমাদের কাছে ভীষণ ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ এ পর্যন্তই। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হবে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা ভারতের পক্ষে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।